আসসালামু আলাইকুম আমার চ্যানেলের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি পুরান ঢাকার বিখ্যাত তেহারি তৈরি করে দেখাবো। যারা ঢাকাতে বাস করেন তারা কিন্তু এই তেহারির কদরটা জানেন। চেষ্টা করেছি খুবই সামান্য উপকরণে, যেগুলো আমাদের ঘরেই থাকে, যে মশলাগুলো, সেগুলো দিয়ে এই বিফ তেহারিটা রান্না করে দেখানোর। পুরান ঢাকায় যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে বাবুর্চি বা শেফ বলেন, তারা কিন্তু খুবই সামান্য মশলায় এই তেহারিটা রান্না করে থাকে। আর তেহারিটা সাধারণত খুবই সাদামাটাভাবে রান্না হয়ে থাকে। চেষ্টা করেছি সেইভাবেই দেখানোর জন্য। এখানে আমি গরুর মাংস দিয়ে তেহারিটি বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু সেম প্রসেসে খাসির মাংস বা মুরগির মাংস দিয়ে এই তেহারিটি রান্না করে নিতে পারেন। এখানে তেহারিটি রান্না করার জন্য আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, আর মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সাধারণত বিফ তেহারিতে মাংসটা কিন্তু এইভাবে ছোটো ছোটোই কাটা থাকে, তো আপনি আপনার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন, তবে চেষ্টা করবেন এইভাবে ছোট করে কেটে নেওয়ার জন্য। তেহারিটি রান্না করার জন্য একটা প্যানে আমি এখানে 300 গ্রাম সরিষার তেল নিচ্ছি। আমি আজকে তেহারিটা কিন্তু খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করব। এখানে 300 গ্রাম তেল আমি প্যানে দিয়ে দিয়েছি, আর তেলটা যখন গরম হয়ে এসেছে এর ভিতরে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে আমি একদম ঘানিতে ভাঙানো যে সরিষার তেলটা আছে সেটা ইউজ করেছি, যার কারণে এইভাবে উপর থেকে পেঁয়াজ দেওয়ার পরে ফেনা ফেনা তৈরি হয়ে গেছে। একটা কথা আপনাদের সাথে না বললেই না, যারা সরিষার তেল খান তারা কিন্তু তেলটা খাঁটি কিনা বুঝবেন কিভাবে। তেলটা যখন আপনি এইভাবে কড়াই বা পাতিলে দিবেন, তার ভিতরে যখন মশলা কিংবা পেঁয়াজ দিবেন এইভাবে ফেনা ফেনা সৃষ্টি হবে। যদি ফেনা সৃষ্টি হয় তাহলে বুঝবেন তেলটা একদমই খাঁটি, আর যদি ফেনা না হয় তাহলে বুঝবেন সেটা ভেজাল। তো পেঁয়াজটা আমি এইভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এটাকে আমি বেরেস্তা করে নিয়েছি। তো এইভাবে এটাকে বেরেস্তা করে নেবেন, তাহলে কিন্তু মাংসর টেস্টটা খুব ভালো আসবে। এখন এর ভিতরে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ এবং 2টা বড় সাইজের রসুন পেস্ট করে নিয়েছিলাম, তো সেই পেস্টটাই দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিব। এখন এর ভিতরে আমি অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। তেহারি কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না হয়ে থাকে, এখানে শুকনা মরিচের কোনো ব্যবহার হয় না। আর এখানে ঝালের পরিমাণটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তো মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আজকে তেহারি কিন্তু আমি খুবই সামান্য মশলায় রান্না করেছি। এখানে আমি তেহারি যে মশলাটা আমরা বাজার থেকে প্যাকেট মশলা কিনে আনি, সেই মশলার 1 প্যাকেট কিন্তু আমি দিব না, জাস্ট 2 টেবিল স্পুন মশলাটা আমি দিচ্ছি। আমি কিন্তু 1 প্যাকেট দিইনি, জাস্ট 2 টেবিল স্পুন দিচ্ছি। দিয়ে এই মশলাটাকে আরেকটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর ভিতরে আমরা অ্যাড করব টক দই। কিভাবে মাত্র 10 সেকেন্ডে আপনি ঘরে ইনস্ট্যান্ট টক দই বানিয়ে নিতে পারেন সেই রেসিপি কিন্তু আপনার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এখন আমি এখানে ইনস্ট্যান্ট সেই টক দইটা অ্যাড করছি। এখন এই মশলাগুলোকে আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে অ্যাড করছি আমরা যে মাংসটা রেখেছিলাম সেই মাংসটা। আর এখানে মাংস রান্না করার জন্য কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি। এই মাংস থেকেই কিন্তু একটা পানি বের হয়, তো সেই পানিতেই কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে। তো মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে দেখবেন এর ভিতর থেকে অনেকটাই পানি ছাড়বে মাংসর গায়ে থেকে। দেখতেই পারছেন এখানে মাংসর গা থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে, আর এই পানিতেই কিন্তু এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, জাস্ট 10 থেকে 15 মিনিটের মতো লাগে। যখন দেখবেন এই মাংসর ভিতরে দেখবেন তেল এবং মশলা যেই মিশ্রণটা আছে, গ্রেভিটা আছে, সেটা তেল এবং মশলাটা আলাদা হয়ে যাচ্ছে, তখন বুঝবেন এই মাংসটা রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। কারণ এই তেল থেকে কিন্তু আমরা বাকি রান্নাটা কমপ্লিট করব। তো এখানে দেখতেই পারছেন তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে মশলা থেকে। তো এই পর্যায়ে কিন্তু আমরা মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিব। আমি আরেকটু দেখাচ্ছি, দেখুন
এখন এই তেলটাই আমরা ব্যবহার করব বাকিটা রান্না কমপ্লিট করতে। তো চুলা থেকে আমি মাংসটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে এখানে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, আর এই মাংসর গা থেকে যে অতিরিক্ত তেলটা বের হয়েছিল সেই তেলটা আমি যতটা সম্ভব নিয়েছি। নিয়ে এই প্যানের ভিতরে দিয়ে দিলাম। এখন এর ভিতরে আমি অ্যাড করছি 1/2 কেজি পরিমাণ পোলার চাল। চেষ্টা করবেন যতটুকু মাংস নেবেন তার অর্ধেক পরিমাণ চাল নেওয়ার জন্য। তো যতটুকু চাল নেবেন তার থেকে দ্বিগুণ মাংস নেবেন, তাহলে কিন্তু তেহারির টেস্টটা দারুণ হয়। আর পুরান ঢাকা যেই রেস্টুরেন্টগুলো আছে সেখানে কিন্তু তেহারি এইভাবেই রান্না হয়ে থাকে, চালের থেকে মাংসের পরিমাণটা বেশি হয়ে থাকে। তো এই চালটাকে আমি একটু ভেজে নিচ্ছি। একেবারে যে লাল করে ফেলতে হবে ভেজে তা নয়, জাস্ট একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নেবেন। এখন এর ভিতরে আমি অ্যাড করছি 3 পোয়া পানি। আমি যেহেতু 1/2 কেজি চাল ব্যবহার করছি, 1/2 কেজি চালের জন্য কিন্তু 1 কেজি পানি ইউজ করতে হয়। তো আমি এখানে 1 কেজি পানি দিব না, আমি এখানে 3 পোয়া পানি দিব, কারণ আমরা এরপরে কিন্তু মাংসটা অ্যাড করব। তো তখন মাংসের ভিতরেও একটা যে গ্রেভি আছে সেটা থেকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখানে 10 থেকে 12টা কাঁচামরিচ নিয়েছি। আর এই পানিটা কিন্তু ফুটে উঠেছে। ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে সেই মাংসটা অ্যাড করব। যখন দেখবেন চালটা 60% সিদ্ধ হয়ে গেছে তখন এর ভিতরে মাংসটা অ্যাড করবেন। আর বাকি যে 40% আছে সেটা মাংস দেওয়ার পরে এটা দমে যখন রাখবো তখন রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন এই মাংস আর চালটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটাকে আমি 1 মিনিটের মতো এইভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো থাকবে। 1 মিনিট পরে আমি একটু দেখাচ্ছি, এটা এরকম হবে। ঠিক এই পর্যায়ে আমি এটাকে দমে দিব। আমি এখানে 10 থেকে 15 মিনিটের মতো এটা দমে রেখে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোতে থাকবে। চুলার আঁচটা লোতে দিয়ে আমি এটাকে 15 মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি। 15 মিনিট পরে দেখুন আমাদের তেহারিটি রান্না কিন্তু ডান। আর এটা কতটা ইয়ামি হয়েছে এর লুকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই তেহারির টেস্টটা কিন্তু আপনি যখন বাসায় এটা বানাবেন তখন খেয়ে বুঝবেন এটা কতটা মজার। চেষ্টা করেছি খুবই সামান্য উপকরণে তেহারিটি রান্না করে দেখানোর জন্য। রেসিপিটি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই রেসিপি ফলো করে যদি আপনি বাসায় তেহারিটি বানান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হলো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিব, হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।